সবাইকে গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন এবং জব কোচিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আমাদের সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এবং জব কোচিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সবাই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখার সুযোগ পায়। এবং আজকের ক্লাসে আপনাদের মার্চ 2025-এ যে কোশ্চেন গুলো এসেছিল প্রত্যেকটা কোশ্চেন আমরা অ্যানালাইসিস করব, যেন আপনারা ক্লিয়ার কোশ্চেন সম্পর্কে ধারণা পান। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখার সুযোগ পায়। আমাদের সেপ্টেম্বর 2025-এর জন্য স্পেশাল ব্যাচে ভর্তি চলছে। তো আপনারা যারা ভর্তি হতে চান তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন, কারণ আমাদের স্পেশাল ব্যাচে আপনারা পাবেন টপিক এবং থিওরি ভিত্তিক এমসিকিউ ক্লাস, এবং প্রত্যেকটা টপিকের উপর অনলাইনে এবং অফলাইনে এক্সাম থাকবে। যদি আপনি অফলাইনে ভর্তি হন তাহলে আপনি অফলাইনে এক্সাম পাবেন, যদি আপনি অনলাইন ভর্তি হন অনলাইনে এক্সাম পাবেন। এবং আমাদের যারা অফলাইন ব্যাচে ভর্তি হবে তাদের জন্য কিন্তু অনলাইনটা ফ্রি, অর্থাৎ আপনার অনলাইনের জন্য এক্সট্রা করে কোনো পেমেন্ট দরকার হচ্ছে না। আপনি একটা কোর্স দিয়ে দুইটা কোর্স করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং রেকর্ড ভিডিও আমরা দিব আফটার ক্লাস, এবং পার উইক 5 থেকে 6টা আপনারা ম্যাক্সিমাম ক্লাস পেয়ে যাবেন, ফ্রি ক্লাস বা পেইড ক্লাস ধরে। এবং প্রত্যেক সপ্তাহে আপনাদের যেখানে যেখানে সমস্যা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমরা সলভ ক্লাস নিয়ে থাকবো। তো চলুন আমরা ক্লাসে চলে যাই। আমাদের মার্চ 2025 একটা কোশ্চেন ছিল যে দি লার্জেস্ট অর্গান ইন দি বডি ইজ, বডির লার্জেস্ট অর্গান কোনটি। তো আপনারা এখান থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন যে এই কোশ্চেনটার সঠিক উত্তর কোনটা হবে। যে দি লার্জেস্ট অর্গান ইন দি বডি, দেখুন আমরা বারবার বলি কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষার জন্য আমাদের কিন্তু গোছানো একটা প্রিপারেশন দরকার। আমার যে সারাদিন পড়তে হবে এমনটা না, আমার প্রিপারেশনটা যখন আমি নিব সেক্ষেত্রে আমার কয়েকটা ব্যাপারে গুরুত্ব দিতে হবে। যে আমি যে জিনিসটা পড়তেছি সেটা খুঁটিনাটি খুব ভালোভাবে পড়বো, দেন আমি থিওরির উপর বেশি গুরুত্ব দিব, আমার যেন এমসিকিউ বা মুখস্থ বিদ্যার উপর নির্ভর না করতে হয়। এই জায়গাগুলো যখন আপনি ঠিক রাখবেন তখন আপনার প্রিপারেশনটা অনেক ইজি হয়ে যাবে। যে শ্রাবণী কমেন্টস করেছেন বি, নাফিসা, আপনারা যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি সবাই কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন যে আমাদের হিউম্যান বডির লার্জেস্ট অর্গান কোনটি। এখানে কিন্তু আমাদের লিভারও আছে, লিভার কেন হবে না। নওমি কোহিনুর বি, আমাদের লিভার কেন হবে না কেউ বলতে পারবেন। দেখুন আমরা একটু দেখে নেই আমার হিউম্যান বডির এই যে স্কিনটা তো লার্জেস্ট অর্গান, এটা আমরা সবাই জানি। স্কিন সম্পর্কে কিছু তথ্য বা ইনফরমেশন আমরা দেখে নেই। দেখুন স্কিন হচ্ছে আমাদের হিউম্যান বডির সব থেকে লার্জেস্ট অর্গান, এবং এই স্কিনটা আমাদের পুরো বডিকে সাথে আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো এটাকে প্রোটেক্ট করে রাখে এবং কভার করে রাখে।
এবং স্কিনের ফাংশন হচ্ছে বেসিক্যালি টেম্পারেচার রেগুলেশন, সেন্সেশন এবং ব্যারিয়ার ফাংশন হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের হিউম্যান বডির স্কিনটা আমাদের টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে। সেন্সেশন অর্থাৎ বাইরে আমরা শীত না গরম না ঠান্ডা এই সেন্সটা স্কিনের মাধ্যমে পেয়ে থাকি। এবং ব্যারিয়ার অর্থাৎ এই স্কিনের জন্য বাইরের যে কোনো মাইক্রো অর্গানিজম আমার বডিতে ইজিলি ঢুকতে পারে না, এটা ওখানে একটা বাধা হিসাবে কাজ করে। এবং আমাদের এভারেজ অ্যাডাল্ট স্কিনদের ওয়েট হচ্ছে 3.6 থেকে 4.5 কেজি। অর্থাৎ আমার সারা শরীরে সাড়ে 3.6 থেকে 4.5 কেজি স্কিন থাকে। এবং এই স্কিনটা আমাদের বডি 1.5 থেকে 2 স্কোয়ার মিটার এরিয়াটা কাভার করে রাখে। এবং আমাদের অনেকের ভিতরে কনফিউশন থাকে যে ইন্টারনাল অর্গান হচ্ছে সরি লিভারটা লার্জেস্ট অর্গান, বাট লিভারটা হচ্ছে লার্জেস্ট ইন্টারনাল অর্গান, নট ওভারঅল। লিভারটা হচ্ছে আমাদের শরীরে বা ভিতরে যে অর্গান গুলো রয়েছে ইন্টারনাল অর্গান, এটার ভিতরে হচ্ছে লিভার সব থেকে বড়। ইভা রহমান, অনেকদিন পর আজ স্যারের ক্লাসে, দি লার্জেস্ট গ্ল্যান্ড। থ্যাংক ইউ ইভা ম্যাডাম, অনেকদিন পর আপনাকেও দেখলাম। এটা হচ্ছে আমাদের বডির যে বিভিন্ন স্কিন এটার ইনফরমেশন। তো আমরা একটু বিভিন্ন টাইপসের অর্গান গুলো দেখে আসি। যেমন আমাদের হিউম্যান বডির এক্সক্রিয়েটরি অর্গান কোনগুলো? কিডনি, ব্লাডার। আমাদের হিউম্যান বডি সেন্সরি অর্গান কোনগুলো? আমাদের আই, ইয়ার, স্কিন, নোজ। এগুলো হচ্ছে সেন্সরি অর্গান অর্থাৎ সেন্সেশনের সাথে জড়িত। ডাইজেস্টিভ অর্গান হচ্ছে স্টমাক, স্মল ইন্টেস্টাইন। রেসপিরেটরি অর্গান হচ্ছে লাংস, ট্রাকিয়া। রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে ইউটেরাস, ওভারি, টেস্টিস। এন্ডোক্রাইন অর্গান হচ্ছে থাইরয়েড, পিটুইটারি গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াস। ইমিউন সিস্টেমের যে অর্গানগুলো থাকে সেটা হচ্ছে স্প্লিন, থাইমাস। দেন মাসকিউলার অর্গান, এই অর্গানগুলো মাসেলের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে হার্ট, স্কেলিটাল মাসেল এগুলো। এবং সার্কুলেটরি অর্গান, এটা হচ্ছে যে অর্গানগুলো আমাদের সারা বডিতে সার্কুলেট করে, সেটা হচ্ছে ব্লাড ভেসেল এবং হার্ট। অর্থাৎ আমাদের শরীরে এই যে সার্কুলেটরি অর্গানগুলো রয়েছে এটার মাধ্যমে সারা শরীরে রক্ত প্রবাহ হয়। তো আপনারা যখন পড়বেন সেটা আপনি বাসায় পড়ুন বা যে কোনো কোচিং এর আন্ডারে পড়ুন, এভাবে ডিটেলস ধরে ধরে পড়বেন, তাহলে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আপনি খুব ইজিলি একেবারে হেসে খেলে অ্যান্সার করতে পারবেন। এটার জন্য আপনার এক্সট্রা করে কোনো পেইন নেওয়া লাগবে না, কোনো স্ট্রাগল করা দরকার হবে না। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে নর্মাল রেঞ্জ অফ নিউনাটাল হার্ট রেট। নিউনাটাল হার্ট রেটে নর্মাল রেঞ্জ কত? আমাদের এখানে অপশন রয়েছে 100 থেকে 160 বিট পার মিনিট, 110 থেকে 160, 130 থেকে 160 এবং 140 থেকে 180 বিট পার মিনিট। তো আপনারা এখানে কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে নিউনেটাল যে বেবি রয়েছে তাদের হার্টের নর্মাল রেঞ্জ বা হার্টের নর্মাল হার্টবিট কত। রাহাত কমেন্টস করেছেন এ, স্বর্ণালী আক্তার, আলাউদ্দিন। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই কাইন্ডলি কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। ফাতেমা খাতুন, নাফিসা। কাইন্ডলি আমাদের নিউনেটালদের হার্ট রেটের নর্মাল রেঞ্জ কত সবাই কমেন্টস করে জানাবেন। এবং আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা এই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেন হচ্ছে পিডিএফ লেকচার শিট গুলো আপনারা পেয়ে যাবেন।
দেখুন আমাদের নিওনেটালদের যত নর্মাল রেঞ্জ আছে এগুলো আমরা একটু দেখে নেই। নিওনেটালদের হার্ট রেট, নর্মাল হার্ট রেট বা হার্টবিট হচ্ছে 100 থেকে 160 বিট পার মিনিট। নর্মাল রেসপিরেটরি রেট হচ্ছে নিওনেটালদের 30 থেকে 60। নিওনেটালদের টেম্পারেচার হচ্ছে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। নিওনেটালদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 60 থেকে 40, উপর রেঞ্জটা হচ্ছে আমাদের 60 থেকে 80 থেকে এদিকে 40 থেকে 50 মিলিমিটার মার্কারি। অক্সিজেন স্যাচুরেশন বা SpO2 হচ্ছে 95 থেকে 100%। ওয়েট 2.5 থেকে 4.5 কেজি। লেন্থ বা লম্বাই থাকে হচ্ছে 45 থেকে 5.5 সেন্টিমিটার। এবং হেড সার্কামফারেন্স বা মাথার যে ইটা থাকে সেটা হচ্ছে 33 থেকে 35 সেন্টিমিটার। এবং ব্লাড গ্লুকোজ লেভেল থাকে হচ্ছে 40 থেকে 60 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো এটা হচ্ছে আমাদের নিওনেটালদের যত নর্মাল রেঞ্জ আছে। আমাদের এই যে নিওনেটালদের বিভিন্ন রেঞ্জ, যে হার্ট রেট, রেসপিরেশন বা ওয়েট, এই জায়গা থেকে প্রায় কোশ্চেন আসে। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসে যে আপনারা যে কোশ্চেন গুলো পাচ্ছেন সবগুলো মার্চ 2025-এ এসেছিল এবং সেটার উপর অ্যানালাইসিস ক্লাস। তো আপনারা কারো কোনো সমস্যা থাকলে বা কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের নিওনেটালদের সবগুলো নর্মাল রেঞ্জ, যে হার্ট রেট কত, রেসপিরেশন রেট কত, বা টেম্পারেচার, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন, প্রত্যেকটা এখান থেকে আপনারা দেখে নেবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে দি টোটাল স্কোর অফ গ্লাসগো কোমা স্কেল। গ্লাসগো কোমা স্কেলে টোটাল স্কোর কত? আমাদের এখানে অপশন রয়েছে 20, 15, 10 এবং 7। এই গ্লাসগো কোমা স্কেলটা বা GCS স্কেলটা হচ্ছে বেসিক্যালি একটা পেশেন্ট কতটুকু রেসপন্স করছে এটা আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়। বেসিক্যালি রোড অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট, এই টাইপের পেশেন্টের ক্ষেত্রে এই গ্লাসগো কোমা স্কেলটা সব থেকে বেশি অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো এই গ্লাসগো কোমা স্কেল সম্পর্কিত আমরা ডিটেলস দেখে নিব। আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে গ্লাসগো কোমা স্কেলের টোটাল স্কোর কত। দেখুন গ্লাসগো কোমা স্কেলের মিনিমাম বা সব থেকে লোয়েস্ট স্কোর হচ্ছে 3, আর সব থেকে হাইস্ট বা টোটাল স্কোর হচ্ছে 15 বা 15। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বি বা 15। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 15 বা বি। আমরা একটু গ্লাসগো কোমা স্কেলটা দেখে নেই। দেখুন গ্লাসগো কোমা স্কেলে যখন কারোর স্কোর থাকবে 15, এটার মানে আমরা বুঝবো যে ওই পেশেন্টটা ফুল কনসিয়াস বা নর্মাল পেশেন্ট। এই গ্লাসগো কোমা স্কেলটা বেসিক্যালি পেশেন্ট কতটুকু আনকনসিয়াস বা কতটুকু কনসিয়াস আছে এটা যাচাই করার জন্য ইউজ করা হয়। যেমন স্ট্রোকের পেশেন্ট, রোড অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা মেটাবলিক ডিসঅর্ডার বা যে কোনো কারণে পেশেন্ট যদি রেসপন্স না করে, পেশেন্ট যদি কনসিয়াস না থাকে, সেক্ষেত্রে আমরা এই গ্লাসগো কোমা স্কেলটা ইউজ করি পেশেন্টের ওই লেভেলটা জানার জন্য। তো আমাদের এই গ্লাসগো কোমা স্কেলের টোটাল স্কোর হচ্ছে মিনিমাম স্কোর 3 এবং হাইস্ট স্কোর হচ্ছে 15 বা 15। এখন কোন পেশেন্টের যদি এই স্কোরটা 15 থাকে, এটার মানে বোঝায় পেশেন্ট নর্মাল কন্ডিশনে আছে। যদি স্কোরটা 13 থেকে 14-র ভিতরে থাকে তাহলে এটা ধরে নিতে পারি পেশেন্ট মাইল্ড ইম্পেয়ারমেন্ট। মাইল্ড ইম্পেয়ারমেন্ট মানে পেশেন্ট হালকা কনফিউজ বা ড্রজি বা মাথার ভিতরে একটু চক্কর কাটতেছে, এই টাইপের। দেন 9 থেকে 12 যখন স্কোরটা থাকে সেটা হচ্ছে মডারেট ইম্পেয়ারমেন্ট। অর্থাৎ মডারেট ইম্পেয়ারমেন্ট মানে পেশেন্টের কনসিয়াসনেস লেভেলটা মডারেট লেভেলে আছে বা মধ্যবর্তী জায়গায় আছে এবং পেশেন্ট লিমিটেড রেসপন্স করে, অর্থাৎ পর্যাপ্তভাবে সব জায়গায় রেসপন্স করতে পারে না। এবং 6 থেকে যদি 8 থাকে সেটা হচ্ছে সিভিয়ার ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ পেশেন্টের সামটাইম কিছু রেসপন্স থাকতে পারে আবার নাও থাকতে পারে। আর 3 থেকে যদি 5 থাকে তাহলে পেশেন্ট কোমাতে চলে গেছে বা আনরেসপন্সিভ। এবং যদি গ্লাসগো কোমা স্কেলটা 3-এর থেকে নিচের দিকে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি পেশেন্টটা ডিপ কোমাতে আছে। তো এটা হচ্ছে আমাদের গ্লাসগো কোমা স্কেল এবং এটা রেঞ্জ ওয়াইজ আমরা হচ্ছে যেভাবে ধরে নেই। তো এই গ্লাসগো কোমা স্কেলটা কিভাবে অ্যাসেস করে বা যাচাই বাছাই করে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে আমরা গ্লাসগো কোমা স্কেলে 3টা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে পেশেন্টের আই ওপেনিং,
ভার্বাল রেসপন্স এবং মোটর রেসপন্স। অর্থাৎ আপনি কোনো পেশেন্টের ওখানে গেলেন, যে ওই পেশেন্টকে বলে দেখলেন যে সেই পেশেন্ট নিজের স্বইচ্ছায় বা স্পুটনিয়াস ভাবে চোখ খুলতেছে, বন্ধ করতেছে বা তাকাচ্ছে, সবকিছু করতেছে, সেক্ষেত্রে ওই পেশেন্টকে আমরা স্কোর করি 4। এটা হচ্ছে আমরা আই ওপেনিং সেকশন। আবার যদি দেখি যে পেশেন্ট নিজে থেকে চোখ স্পুটনিয়াস ভাবে খোলামেলা বা তাকাচ্ছে না, কিন্তু কোনো সাউন্ড করলে সে হচ্ছে তাকাচ্ছে, বা কেউ ডাকলে যে তার নাম ধরে ডাকলে পেশেন্ট আস্তে আস্তে চোখটা খুলছে, তাহলে আমরা সেখানে স্কোর দিব 3। আর যদি হচ্ছে দেখেন যে কোনো পেশেন্টের চোখের উপর একটু প্রেসার দিয়েছেন বা চাপ দিয়েছেন, তারপর পেশেন্ট হচ্ছে চোখ খুলছে, সেক্ষেত্রে আমরা স্কোর দিব 2। আর যদি দেখেন এত কিছুর পরেও পেশেন্টের কোনো রেসপন্স নাই, অর্থাৎ আপনি ডাকলেন, চোখে হালকা প্রেসার দিলেন কিন্তু পেশেন্টের কোনো রেসপন্স নাই, সেক্ষেত্রে আমরা এটাকে স্কোরিং করি 1। এবং এর পরের সেকশন হচ্ছে ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্স বলতে পেশেন্ট কথা কতটুকু বলতে পারছে। তো আপনি যে পেশেন্টের কাছে তার সম্পর্কিত জিজ্ঞাসা করলেন, সে নিজেকে ওরিয়েন্টেড করতে পারলো বা নিজের নাম ঠিকানা বা সবকিছু বলতে পারলো, এটার ক্ষেত্রে আমরা পেশেন্টের স্কোর দেই 5। এবং যদি দেখেন যে পেশেন্ট কনফিউজড, কনফিউজড মিনস পেশেন্ট পুরোপুরি তার নিজের নাম পরিচয় বলতে পারতেছে না বা সবকিছু ঠিকঠাক বলতে পারতেছে না, কিছু কিছু জায়গায় কনফিউশনে আছে, সেক্ষেত্রে আমরা স্কোর দেই 4। এবং যখন দেখেন পেশেন্ট কিছু অড উচ্চারণ করতে পারতেছে, যে কোনো কয়েকটা শব্দ যেমন বাবা, মা, খাবো, ঘুমাবো, এই টাইপের, এর বাইরে আর কিছু সে বলতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা স্কোর দেই 3। আর যখন দেখা হয় যে পেশেন্ট কোনো অডও উচ্চারণ করতেছে না, শুধুমাত্র একটু সাউন্ড করতেছে, যে বিভিন্ন গার্গল টাইপের বা একটু গোঙানি টাইপের, সেক্ষেত্রে ওই পেশেন্টকে স্কোর দেওয়া হয় 2। এবং পেশেন্ট যদি টোটালি আনরেসপন্স করে, তাহলে আমরা স্কোর দেই 1। এবং মোটর রেসপন্স, মোটর রেসপন্স বলতে পেশেন্টের মোটর অ্যাক্টিভিটি কতটুকু আছে, যেমন হাত পা নাড়াচড়া করা, এগুলো। এক্ষেত্রে যদি দেখেন পেশেন্টকে আপনি যে বললেন যে আপনার হাতটা উপরে তোলেন, পেশেন্ট হাত উপরে তুললো, বললেন পেশেন্টকে হাতটা নিচে নামাতে, এটা করলো, অর্থাৎ আপনি যে কমান্ড দিচ্ছেন পেশেন্ট কমান্ড গুলো শুনতেছে, সেক্ষেত্রেও স্কোর থাকে 6। আবার আপনি পেশেন্টের গায়ে হচ্ছে বললেন যে লোকালাইজেশন, লোকালাইজেশন বলতে হচ্ছে আপনার সে তার নিজের মতো নিজের শরীরে টাচ করতে পারতেছে বা নাড়াতে পারতেছে, সেক্ষেত্রে আমরা স্কোর করি 5। নর্মাল ফ্লেক্সেশন, অর্থাৎ পেশেন্ট যদি নিজে থেকে এরকম হাত ভাঁজ করতে পারে, সেক্ষেত্রে আমরা স্কোর করি 4। অর্থাৎ সে আপনার কথা মতো হাত উপরে তোলা নিচে নামাতে পারতেছে না, বা হাতটা এরকম ভাঁজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা স্কোর করি 4। আর এই ফ্লেক্সেশন যদি নর্মাল না হয়, অর্থাৎ হাত ভাঁজ হচ্ছে না, এরকম অল্প একটু আসছে বা অন্যদিকে চলে গেছে, সেক্ষেত্রে 3। আর যদি শুধুমাত্র তার মোটর রেসপন্সে এক্সটেনশন থাকে বা আপনি তাকে কিছু করতে বললে সে হাতটা শুধু লম্বা করে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা স্কোর দিব 2। আর যদি এরকম কোনো রেসপন্স না থাকে, সেক্ষেত্রে আমরা স্কোর করি 1। তো এটা হচ্ছে আমাদের গ্লাসগো কোমা স্কেলের 3টা সেকশন: আই ওপেনিং, ভার্বাল রেসপন্স এবং মোটর রেসপন্স। এবং এর ভিতরে কোনো পেশেন্টের যখন হচ্ছে স্কোরটা 13 থেকে 15 ভিতরে থাকে, সেটা মাইল্ড আনকনসিয়াসনেস। যদি 9 থেকে 12 থাকে তাহলে হচ্ছে মডারেট, এবং সিভিয়ার হচ্ছে 3 থেকে 8। গ্লাসগো কোমা স্কেল সবাই বুঝতে পেরেছেন কিনা ক্লিয়ারলি একটু কমেন্ট করে জানাবেন, যে আপনারা সবাই গ্লাসগো কোমা স্কেলটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। সবাই গ্লাসগো কোমা স্কেলটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কমেন্টস করে জানাবেন। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। সেটা হচ্ছে ডিউরিং এবিজি অ্যানালাইসিস ব্লাড ইজ কালেক্টেড ফ্রম। যখন কোনো পেশেন্টের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয়, সেক্ষেত্রে ওই পেশেন্টের কোন জায়গা থেকে আমরা ব্লাডটা কালেক্ট করি। আমাদের এখানে অপশন রয়েছে আর্টারি, ভেইন, ক্যাপিলারি, এবং ইট ক্যান বি টেকেন ফ্রম এনি সাইট। এখান থেকে আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটা জানাবেন। তারপর আমরা এই এবিজি সম্পর্কে খুঁটিনাটি যত তথ্য আছে সবই দেখে নেব। খুঁটিনাটি তথ্য বলতে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস কি, এখানে আমরা কি কি চেক করি, কেন এটা চেক করা হয়, কোন সাইট থেকে ব্লাডটা নেওয়া হয়।
আচ্ছা, সুরাইয়া, কণিকা, দৃষ্টি, আয়ার জান্নাত, রাহি কমেন্টস করেছেন এ বা আর্টারি। গুড। হ্যাঁ, আমরা এবিজির ক্ষেত্রে আমরা আর্টারি থেকে ব্লাডটা কালেক্ট করি। এই আর্টারির কোন আর্টারি থেকে আমরা এবিজির ক্ষেত্রে ব্লাডটা কালেক্ট করি কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। যে আর্টারি তো আমাদের বডিতে অনেকগুলো সাইটে আছে, এই সাইট গুলো থেকে কোন জায়গা থেকে হচ্ছে আমরা ব্লাডটা কালেক্ট করব। কাইন্ডলি আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন জায়গা থেকে আমরা ব্লাডটা কালেক্ট করব। আমরা কোন জায়গা থেকে বা কোন আর্টারি থেকে ব্লাডটা কালেক্ট করব কাইন্ডলি আপনারা কমেন্টস করে জানাবেন। দৃষ্টি বিশ্বাস, রেডিয়াল আর্টারি। গুড। দৃষ্টি ম্যাডাম কিন্তু সঠিক উত্তরটা দিয়েছেন। আমরা যখন কোনো পেশেন্টের এবিজি করি সব থেকে বেশি রেডিয়াল আর্টারি থেকে ব্লাডটা কালেক্ট করে থাকি। চলুন আমরা একটু এবিজি বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস কি, এটা আমরা কেন করব, এক্ষেত্রে আমরা কি কি টেস্ট করি একটু দেখে নেই। দেখুন, আমরা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে দেখি হচ্ছে ওই ব্লাডের ভিতরে কতটুকু অক্সিজেন রয়েছে, কতটুকু কার্বন ডাইঅক্সাইড রয়েছে এবং পিএইচ এর মান কতটুকু। এটার মাধ্যমে আমরা লাংস ফাংশন এবং অ্যাসিড বেস ব্যালেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাই। অর্থাৎ যখন কোনো পেশেন্টের এবিজি করা হয় ওইটার মাধ্যমে পেশেন্টের লাংস কতটুকু প্রপার ভাবে ফাংশন করতেছে এবং লাংসের অ্যাসিড বেস ব্যালেন্স কেমন আছে এটা জানতে পারি। কারণ আমাদের লাংস তো বেসিক্যালি গ্যাস এক্সচেঞ্জ করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এবং হচ্ছে অক্সিজেন নেয়। এখন আমাদের লাংসে যখন এই অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের নর্মাল রেঞ্জটা অ্যাবনর্মাল হয়ে যায়, অর্থাৎ যখন আমাদের ব্লাডের ভিতরে অক্সিজেন বেড়ে যায় বা কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং ব্লাডের যে পিএইচ সেটাও অ্যাবনর্মাল হয়ে যায়। তো আমরা এই এবিজির মাধ্যমে এই জিনিসগুলো চেক করি এবং আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ক্ষেত্রে মোস্ট কমন সাইট হচ্ছে রেডিয়াল আর্টারি। সব থেকে বেশি রেডিয়াল আর্টারি থেকে হচ্ছে ব্লাডটা নেওয়া হয়। এটার পাশাপাশি সামটাইম ফিমোরাল আর্টারি থেকেও নেওয়া হয়। এই আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে দেখা হয় ব্লাডের পিএইচ কতটুকু। এই পিএইচ এর মাধ্যমে আমরা বুঝতে পারি ওই ব্লাডটা হচ্ছে অ্যালকাইন না অ্যাসিডিটি। এবং আমাদের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ক্ষেত্রে পিএইচ এর নর্মাল রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45। দেন দেখা হয় হচ্ছে অক্সিজেন লেভেল কতটুকু রয়েছে এবং আমাদের হচ্ছে অক্সিজেনের ব্লাডের নর্মাল রেঞ্জ বা এবিজিতে বা আমাদের আর্টারিতে যে ব্লাডটা থাকে ওখানে অক্সিজেনের নর্মাল রেঞ্জ হচ্ছে 75 থেকে 100 মিলিমিটার মার্কারি এবং কার্বন ডাইঅক্সাইড কতটুকু রয়েছে সেটাও দেখা হয়। এটা নর্মাল রেঞ্জ 35 থেকে 45 মিলিমিটার মার্কারি এবং বাইকার্বনেট কতটুকু রয়েছে সেটাও চেক করা হয় এবং বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার এবং অক্সিজেন স্যাচুরেশনটা চেক করা হয়। এটার নর্মাল রেঞ্জ 94 থেকে 100%। তো বিশেষ করে যেসব পেশেন্ট মেকানিক্যাল ভেন্টিলেটরে থাকে বা আইসিইউতে থাকে বা খুব সিভিয়ার কন্ডিশন বা লাংস ফেলিউর, তাদের কিন্তু এই আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা বেশি করা হয়ে থাকে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট ফর ডায়াগনোসিস অফ টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার ডায়াগনোসিসের ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট কোনটা কাইন্ডলি আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। আমি শিওর এই কোশ্চেনটা ম্যাক্সিমাম মানুষ সঠিক উত্তর জানাতে পারবে। সুরায়া সুলতানা, বিডাল টেস্ট।
নুপুর বিশ্বাস, নাপিসা, মিম ম্যাডাম কমেন্টস করেছেন, কণিকা কণা, রিপা খাতুন ইটি এ। আচ্ছা, আমাদের টাইফয়েড ডায়াগনোসিসের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে বিডার টেস্ট। এটা হচ্ছে এটার মাধ্যমে ওই পেশেন্টের ইসে যে আপনার স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াটা আছে কিনা এটা দেখা হয় বিড়াল টেস্টের মাধ্যমে। সঠিক উত্তর সি। তো দেখুন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট এবং ওটা কনফার্মেটরি টেস্ট আছে। যেমন টাইফয়েডের জন্য, হেপাটাইটিসের জন্য, হেপাটাইটিস সি এর জন্য, প্রত্যেকটা ডিজিজের জন্য কিছু স্পেসিফিক কনফার্মেটরি টেস্ট আছে যেটা দ্বারা আমরা শিওর হতে পারি পেশেন্টের ওই রোগটা হয়েছে। তো আমরা ঠিক এই মুহূর্তে দেখে নিব বিভিন্ন ডিজিজ এবং এটার কনফার্মেটরি কি কি টেস্ট আছে। বিডাল টেস্ট এটার জন্য হচ্ছে সরি, টাইফয়েড ফিভার ডায়াগনোসিসের জন্য আমরা কনফার্মেটরি টেস্ট হচ্ছে বিডাল টেস্ট। টিউবারকুলোসিস বা টিবি বা যক্ষ্মা, এটা ডায়াগনোসিসের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে স্পুটাম কালচার এবং ম্যানটক্স টেস্ট। এইচআইভি বা এইডস, এটা ডায়াগনোসিসের জন্য আমাদের কনফার্মেটরি টেস্ট হচ্ছে ইলিশা এবং ওয়েস্টার্ন ব্লট। হেপাটাইটিস বি, এটা ডায়াগনোসিসের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে এইচবিএস এজি। এই এইচবিএস এজি বলতে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্টকে বোঝায়। হেপাটাইটিস সি জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে এনটি এইচসিবি অ্যান্টিবডি টেস্ট বা পিসিআর। ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ডায়াগনোসিসের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে ডেঙ্গু এনএস অন অ্যান্টিজেন বা আইজিএম বা আইজিজি অ্যান্টিবডি টেস্ট। এবং কলেরা, কলেরা ডায়াগনোসিসের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে স্টুল কালচার এবং পিসিআর। ম্যালেরিয়া, ম্যালেরিয়া ডায়াগনোসিসের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে ব্লাড স্মিয়ার, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট বা আরডিটি। এবং কোভিড-19 এটা ডায়াগনোসিসের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে আরটিপিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এই যে লিস্টটা আমরা দিলাম, এই লিস্ট থেকে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা বলেন বা কম্প্রিহেন্সিভ লাইসেন্স বলেন বা পোস্ট বেসিক অ্যাডমিশন বলেন, বিভিন্ন টেস্টে কোশ্চেন এসেছে। বিশেষ করে টিবি ডায়াগনোসিস এবং কোভিড-19, ডেঙ্গু আর টাইফয়েড এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা যখন পড়বেন এইভাবে বেসিক ধরে ধরে, এভাবে থিওরি ধরে ধরে ডিটেইলসে পড়বেন, তাহলে আপনাদের যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা ক্লিয়ার এখন বুঝতে পারতেছেন কিনা বা আজকের ক্লাস আপনাদের কেমন লাগতেছে। আপনারা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আপনারা ক্লিয়ার ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা। শারমিন আক্তার রাফি, ক্লাস অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে গার্ডিয়ানে আপনারা যারা ভর্তি হবেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের প্রত্যেকটা ক্লাস এভাবে ডিটেইলসে এবং টপিক ভিত্তিক পড়ানো হয়। আমরা এখানে ক্লাসে শুধুমাত্র এমসিকিউ সলভ করবো এরকমটা না, আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা এমসিকিউ ডেসক্রিপশন বা ব্যাখ্যা সহকারে পড়ানো হয় যেন আপনাদের ক্লিয়ার ধারণা থাকে, যে কোনো ডিজিজ সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পারেন। এবং আমরা অল টাইম ক্লাসে মেডিকেশন ম্যানেজমেন্ট বা ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দেই। অর্থাৎ যখন আমরা পড়বো তখন আমরা মেডিসিন সম্পর্কিত ডিটেলসে পড়বো কোনো একটা ডিজিজ। যেমন আমরা এখন টাইফয়েড পড়বো, ওই টাইফয়েড হলে কি কি মেডিসিন দেওয়া হয়, ওই মেডিসিনের সাইড ইফেক্ট কি, এবং ওই মেডিসিনটা চললে পেশেন্টের কোন লেভেল গুলো মনিটর করতে হয় এগুলো পড়বো, যেন আপনাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট হোক বা বাস্তব জীবনে যখন আপনি জব করবেন সেখানেও কোনো জায়গায় যেন আপনার উইক জোন না থাকে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। মিডওয়াইফারিদের জন্য কিছু বলেন, ক্লাস বা এক্সাম হবে কিনা। হ্যাঁ, আমাদের মিডওয়াইফারিও ক্লাস হবে। রিফাত তাসনিম, তাসনিয়া, আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমার প্রথম, অনেক ভালো লাগছে আজকের ক্লাস। ফাতেমা,
থ্যাংক ইউ আপনাকে সবাইকেই। নাফিসা, আপনার ক্লাস এক কথায় অসাধারণ, থ্যাংক ইউ। তো আমাদের হচ্ছে আপনারা যারা আমাদের পেইড বেসে ভর্তি হবেন, আপনারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমরা উম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে এই ক্লাসগুলোর প্রত্যেকটা পিডিএফ খুব দ্রুতই পেয়ে যাবেন। দেখুন, এই আর একটা হট জোন বা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসার জন্য একটা হট টেক বলা যায়, সেটা হচ্ছে বিভিন্ন ভিটামিন বা মিনারেলস এবং এটার ডায়াগনোস ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। অর্থাৎ আয়োডিন ডেফিসিয়েন্সি হলে কি হয়, জিঙ্ক ডেফিসিয়েন্সি হলে কি হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে কি হয়। এই টাইপের যে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রত্যেকটা কম্প্রিহেন্সিভ পরীক্ষাতে বা অ্যাডমিশন টেস্টে বা চাকরির পরীক্ষাতে কোশ্চেন থাকেই। তো আমরা যেহেতু এই আয়োডিন ডেফিসিয়েন্সি হলে আমরা সবাই জানি গোয়েটার হয়, কিন্তু আরো যে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো আছে বিভিন্ন ভিটামিন বা মিনারেল, সেগুলো আমরা একটু দেখে নিব। দেখুন, আমাদের বেরিবেরিটা হয় থায়ামিন বা বিয়ন ডেফিসিয়েন্সি হলে, স্কারভি হয় ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে, গয়টার হয় আয়োডিন ডেফিসিয়েন্সি হলে এবং ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে নাইট ব্লাইন্ডনেস হয়। এবং এটা ছাড়াও আমাদের ভিটামিন ই ডেফিসিয়েন্সি হলে হাই হিমোলাইটিক এনিমিয়া হয় এবং বা ব্লিডিং ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে ব্লিডিং ডিসঅর্ডার হয়। এবং ভিটামিন বি3 যেটার অপর নাম হচ্ছে নায়াসিন, এটা ডেফিসিয়েন্সি হলে প্লেগ্রা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে খুব বেশি কমান আসে এই কোশ্চেন গুলো। এটা ছাড়াও আরো এরকম একটা লিস্ট আছে যেটা আমাদের পেইড বেসে আপনাদেরকে দেওয়া হবে, যে বিভিন্ন ভিটামিন ওইটার মেইন ফাংশন কি। যেমন হচ্ছে আমাদের ভিটামিন এ, ওইটার মেইন ফাংশন হচ্ছে আমাদের আই কাজ করে। দেন হচ্ছে ক্যালসিয়াম, এটার মেইন ফাংশন কি, জিঙ্ক আমাদের ইমিউন রেসপন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরকম প্রত্যেকটা ভিটামিন মিনারেলস এটার ফাংশন এবং ওটার ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আমাদের সুন্দরভাবে দেওয়া আছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন ইজ গিভেন টু প্রিভেন্ট। বিসিজি ভ্যাকসিনটা কোন রোগটা প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়? কাইন্ডলি আপনারা কমেন্টস করে জানাবেন। বিসিজি ভ্যাকসিন ইজ গিভেন টু প্রিভেন্ট, কোন রোগটা প্রিভেন্ট করার জন্য আমরা বিসিজি ভ্যাকসিনটা দিয়ে থাকি? এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। রিফাত তাসমিয়া সি, ইমরান ইভান, কণিকা, তারমিন তিন্নি, টিউবারকুলোসিস। হ্যাঁ, আমাদের এখানে সঠিক উত্তর হবে সি বা টিউবারকুলোসিস। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, হুইচ অন ইজ এ বেটা ব্লকার। এখানে আমাদের যে ড্রাগ গুলো রয়েছে এটার ভিতর বেটা ব্লকার কোনটি? দেখুন, আমরা কিন্তু মাত্র ফার্মাকোলজি নিয়ে একটা কোশ্চেন পেয়েছি। এই কোশ্চেনটা আপনারা অ্যান্সার করার পরে আমরা দেখব যে ফার্মাকোলজিটা আমরা কিভাবে পড়ব এবং প্রত্যেকটা ডিজিজ আমরা যখন পড়বো সেটার সাথে আমরা ফার্মাকোলজিটাও পড়ে নিব, যে ওই ডিজিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কোন কোন ড্রাগ ইউজ করা দরকার। কাইন্ডলি সবাই এই কোশ্চেনটার অ্যান্সারটা কমেন্টস করে জানাবেন। হাবিবা, নওমি কোহিনুর, মৌসুমী আক্তার, কণিকা কণা কমেন্ট করেছেন বি। দেখুন, আমরা একটু দেখে নেই, সঠিক উত্তর বি বা প্রোপানল, এটা আমরা সবাই জানি। একটু আমরা দেখে নেই,
এই যে বেটা ব্লকার যে ড্রাগ গুলো আছে, অ্যাটেনানল, মেটোপ্রোপোলল, দেন প্রোপানানল, কার্বিডল, দেন বিসোপ্রোপোলল, দেন ইসমোলল, এগুলো এই বেটা ব্লকার ড্রাগ গুলোর ইন্ডিকেশন বা কোন কোন কাজে ইউজ করা হয় এবং এটা সাইড ইফেক্ট কি। অ্যাটেনানল এটা হচ্ছে হাইপারটেনশন এবং অ্যানজিনা হলে ইউজ করা হয় এবং এটার মেইন সাইড ইফেক্ট হচ্ছে ফ্যাটিক বা দুর্বলতা দেখা যায়। মেটোপ্রোপালল এটা হচ্ছে কি ইন্ডিকেশন বা ইউজ করা হাইপারটেনশন এবং হার্ট ফেলিউরের ক্ষেত্রে এবং এটা সাইড ইফেক্ট হচ্ছে ব্রাডিকার্ডিয়া হয়। এবং প্রোপানানল এটা সব থেকে বেশি ইউজ করা হয় যেসব পেশেন্টরা অনেক বেশি দুশ্চিন্তা করে বা মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে। দেখবেন অনেকের মাইগ্রেন রয়েছে, মাইগ্রেনের জন্য এই যে এখানে যে হচ্ছে বুকের ভিতর অনেক বেশি ধরফর করে, এদেরকে কিন্তু হচ্ছে এই প্রোপানানল ইউজ করা হয় এবং এটা সাইড ইফেক্ট হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যায়। এবং কার্বিডল এটা হচ্ছে হার্ট ফেলিউর পেশেন্ট এবং হাইপারটেনশনের পেশেন্টকে ইউজ করা হয় এবং এটা কার্বিডিডল ইউজ করলে সাইড ইফেক্ট হিসেবে ডিজিনেস দেখা যায়। বিসোপ্রোপালল এটা ইউজ করা হয় যাদের হাইপারটেনশন এবং হার্ট ফেলিউর পেশেন্টদের এবং এটার মেইন সাইড ইফেক্ট হচ্ছে ফ্যাটিক। দেন ইসমোলল এটা হচ্ছে অ্যাকিউট অ্যারিথমিয়া যে পেশেন্টদের রয়েছে তাদের ইউজ করা হয় এবং এটা ইউজ করলে সাইড ইফেক্ট হিসাবে হাইপোটেনশন দেখা যায়। অ্যারিথমিয়া বলতে বোঝায় অ্যাবনর্মাল হার্ট রেট, অর্থাৎ কোনো কারণে যখন পেশেন্টের হার্ট রেটটা অ্যাবনর্মাল হয়ে যায়, অর্থাৎ কখনো বেশি কখনো কম, এটাকে আমরা কার্ডিয়াক অ্যারিথমিয়া বলে থাকি। সবাই ক্লিয়ার কিনা? বা আপনারা যখন কলেজে ছিলেন আপনারা প্রত্যেকটা ডিজিজের ফার্মাকোলজি আপনারা যখন পড়েছেন এভাবে পড়েছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। এভাবে আপনারা আগে কখনো পড়েছেন কিনা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা এভাবে পড়েছিলেন কিনা। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে কমফোর্টেবল পজিশন ফর ডিসপেনিয়া পেশেন্ট। যেসব পেশেন্টের ডিসপেনিয়া বা ব্রেথিং ডিফিকাল্টি হয় তাদের জন্য কোন পজিশনটা কমফোর্টেবল। কাইন্ডলি আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। দেখুন আপনারা যখন স্টুডেন্ট ছিলেন আপনাদের কলেজে অনেক কিছুই আপনাদের ডিটেলসে পড়ানো হয়নি। যে ল্যাকিংস গুলো যদি নিয়ে আপনারা পাস করে যান বা বের হয়ে যান, এই ল্যাকিংসটা সারা জীবন আপনাদের টেনে বেড়াতে হবে। বাট আপনারা যদি এখন লাইসেন্সের প্রিপারেশনের সময় প্রপার ভাবে গাইড আপ হন, প্রপার ভাবে পড়াশোনা করেন, লেকচার শিট গুলো ফলো করেন, তাহলে আপনাদের এই ল্যাকিংস গুলো আর থাকবে না। আমরা ডিসপেনিয়া পেশেন্টকে সবাই কমেন্টস করতেন বি। হ্যাঁ, আমরা ডিসপেনিয়া পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফাউলার্স পজিশনে রাখি। তো আমরা একটু দেখে নেই এই বিভিন্ন ধরনের পজিশনটা কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। ফাউলার্স পজিশন এটা হচ্ছে হার্ট ফেলিউর পেশেন্ট বা যেসব পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে বা রেসপিরেটরি ডিস্ট্রেস তাদের জন্য ইউজ করা হয়। সেমি ফাউলার্স পজিশন কমফর্ট এবং ব্রেথিং ইস্যু যে পেশেন্টদের রয়েছে তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। সুপাইন পজিশন এটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন বা সার্জারির ক্ষেত্রে ইউজ করা হয়। প্রন পজিশন হচ্ছে যেসব পেশেন্টের অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম রয়েছে বা ব্যাক সাইডে সার্জারি হয়েছে তাদেরকে প্রন পজিশনে রাখা হয় বা উপর করে রাখা যেটাকে বলে। ল্যাটারাল পজিশন বা এক সাইড হয়ে থাকে, এটা হচ্ছে যেসব পেশেন্টের প্রেসার আলসার আছে বা বিভিন্ন জায়গা থেকে সিক্রেশন হচ্ছে ড্রেনেজ গুলো, এইসব পেশেন্টকে ল্যাটারাল পজিশনে রাখা হয়। আর টেন্ডেলবার্গ পজিশনে শকের পেশেন্ট বা যেসব পেশেন্টের বিপিটা লো
তাদেরকে রাখা হয়। এবং রিভার্স টেন্ডেলবার্গ পজিশনে রাখা হয় হচ্ছে হেড ট্রমা বা পোস্ট সার্জারি রিকভারি যে পেশেন্ট গুলো রয়েছে তাদেরকে রিভার্স টেন্ডেলবার্গ পজিশনে রাখা হয়। এটা হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের যে পজিশন গুলো রয়েছে এবং সেটার ইন্ডিকেশন। দেখুন এই জায়গা থেকেও কিন্তু আমাদের প্রত্যেকবার কোশ্চেন হয় বা ম্যাক্সিমাম টাইমে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। আমরা পরবর্তী কোশ্চেন হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ফিজিক্যাল এক্সামিনেশন। দেখুন ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য আমাদের চারটা রয়েছে: ইন্সপেকশন, অস্কালটেশন, পারকিউশন এবং প্যালপেশন। ইন্সপেকশন বলতে বোঝায় আমরা যখন চোখ দিয়ে কিছু দেখি সেটাকে আমরা ইন্সপেকশন বলি। অস্কালটেশন হচ্ছে আমরা যখন কানে শুনি সেটাকে আমরা অস্কালটেশন বলে থাকি। আর প্যালপেশন হচ্ছে যখন আমরা হাত দিয়ে ফিল করি। আর পারকিউশন হচ্ছে যখন আমরা কোনো জায়গায় ট্যাপ দেই বা চাপ দিয়ে ধরি, সেটা হচ্ছে পারকিউশন। আমরা একটু দেখে নিই। অস্কালটেশন হচ্ছে আমরা যখন আমাদের বডির কোনো একটা জায়গায় সাউন্ডটা শুনবো, যেমন স্টেথোস্কোপ ইউজ করে আমরা হার্টের সাউন্ড বা লাংসের সাউন্ড শুনি, এটাকে আমরা অস্কালটেশন বলে থাকি। পারকিউশন হচ্ছে আমাদের বডির কোনো একটা স্ট্রাকচার যখন আমরা ট্যাপ করে ধরে দেখি বা আমরা যখন চাপ দিয়ে ধরে দেখি ওর ভিতরে কি অবস্থা রয়েছে বা কেমন আছে, যেমন এই যে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরা বা জোরে চাপ দেয়, এটাকে আমরা পারকিউশন বলি। প্যালপেশন হচ্ছে আমাদের বডির কোনো অ্যাবনর্মালিটি বা টেন্ডারনেস আছে কিনা এটা যখন আমরা ফিল করি বা আস্তে করে সফট করে দেখা হয়। আর ইন্সপেকশন হচ্ছে চোখ দিয়ে দেখা বা ভিজুয়াল এক্সামিনেশন অফ সাইন অফ ইলনেস। অর্থাৎ আমরা যখন পেশেন্টের কোনো সমস্যা রয়েছে কিনা সরাসরি চোখ দিয়ে দেখি, সেটা ইন্সপেকশন। প্যালপেশন হচ্ছে হাত দিয়ে দেখা এবং পারকিউশন হচ্ছে ট্যাপ করা বা জোর দিয়ে ওর ভিতরে যে কি স্ট্রাকচার বা আন্ডারলাইন স্ট্রাকচারটা দেখা। যেমন কোনো পেশেন্ট বলছে যে সে পায়ে ব্যথা পেয়েছে, তো আপনি ওই জায়গাটা টিপ দিয়ে দিয়ে দেখলেন, এটাকে বলা হয় হচ্ছে পারকিউশন। আর অস্কালটেশন হচ্ছে যখন আমরা কোনো কিছু সাউন্ড শুনি, যেমন স্টেথোস্কোপ বা এই টাইপের কোনো ডিভাইস ইউজ করে আমরা যখন পেশেন্টের কোনো সাউন্ড শুনে থাকি সেটাকে আমরা অস্কালটেশন বলে থাকি। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আপনারা সবাই কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে, এবং অবশ্যই আপনারা আজকের ক্লাসটা শেয়ার করে রেখে দিবেন যেন আপনারা পরবর্তীতে ক্লাসের ভিডিওগুলো পেয়ে যান। এবং আমি আরেকটা কথা বলতে চাই, সবাই কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে নেক্সটে আপনারা কোন টপিকস এর উপর ক্লাস করতে চান বা কোন সাবজেক্টের উপর ক্লাস করতে চান। কণিকা কণা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনারা নেক্সটে কোন সাবজেক্টের উপর ক্লাস করতে চান কমেন্টস করে জানাবেন, আমরা আগামী কাল বা পরশু ওই সাবজেক্টের উপর ক্লাস নিব। মৌসুমী একটা অনেক ভালো ক্লাস স্যার, থ্যাংক ইউ। আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। আর আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কমেন্টসে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আপনারা নেক্সটে কোন সাবজেক্টের উপর ক্লাস করতে চান কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আমরা আগামী ক্লাসটা আপনারা কোন সাবজেক্টের উপর করতে চান। আপনারা যে সাবজেক্টটা সবাই বেশি কমেন্টস করবেন আর ওই সাবজেক্টের উপর আগামী ক্লাসটা নিয়ে থাকবো। তো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে আপনারা নেক্সট ক্লাস কোন সাবজেক্টের উপর করতে চান। আলাউদ্দিন গ্ল্যান্ড নিয়ে একটা ক্লাস স্যার প্লিজ। ওকে। সাইমানাসিন ফার্মাকোলজি, ফিজিওলজি। রাফি আপনি অনেক সুন্দরভাবে বুঝান, এটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, গ্ল্যান্ড দেখুন আমাদের কিন্তু বেসিক্যালি এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের গ্ল্যান্ড থাকে। এই যে আপনার কাউকে ভালো লাগলো, আপনি তাকে সরাসরি যে প্রপোজ করলেন, এটা একটা গ্ল্যান্ড। আর আপনার কাউকে ভালো লাগলো, আপনি তাকে সরাসরি বলতে পারলেন না, আপনি কারোর মাধ্যম দিয়ে বলালেন, এটা আর একটা গ্ল্যান্ড। অর্থাৎ এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে সেই সমস্ত গ্ল্যান্ড যারা কোনো একটা ডাক্টের মাধ্যমে সিক্রেশন করে, যেমন স্যালাইভারি গ্ল্যান্ড বা এই যে গ্ল্যান্ড গুলো রয়েছে, এটা একটা ডাক্টের মাধ্যমে ওর যে সিক্রেশন এটা করে থাকে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে সেই গ্ল্যান্ড যারা সরাসরি ব্লাড স্ট্রিমে সিক্রেশন করে, হরমোন বা এনজাইম যেটাই বলো। তো এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, পিটুইটারি গ্ল্যান্ড এগুলো। আর আমাদের হিউম্যান বডিতে তিনটা মিক্সড গ্ল্যান্ড থাকে, সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, ওভারি এবং টেস্টিস। এই তিনটা গ্ল্যান্ড হচ্ছে
বথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা গ্ল্যান্ডেরই কাজ করে। তো আপনারা আমাদের ক্লাসে এরকম অনেক মজার মজার জিনিস শিখতে পারবেন, যেমন হচ্ছে কিভাবে আমরা বয়ফ্রেন্ড কে স্টেরাইল করব বা গার্লফ্রেন্ড কে স্টেরাইল করব। আমরা যখন স্টেরিলাইজেশন ডিসইনফেকশন করব তখন এই জায়গাটা দেখব। দেন হচ্ছে এই যে গ্ল্যান্ড, যে আপনি সরাসরি প্রপোজ করলে এক্সোক্রাইন এন্ডোক্রাইন, এবং আপনি কারোর মাধ্যমে প্রপোজ করলে এক্সোক্রাইন। পেইড ক্লাস কবে থেকে স্টার্ট করবেন? আমাদের 1 তারিখ থেকে পেইড ব্যাচের ক্লাস হয়তো শুরু হয়ে যাবে। অ্যানাটমি, প্রেগন্যান্সি রিলেটেড সবগুলো টপিকসের উপর ক্লাস করতে চাই, অবশ্যই পাবেন ক্রমাগতভাবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং সায়েন্স অ্যাডমিশন ক্লাস কবে থেকে শুরু হবে? আচ্ছা, পোস্ট বেসিকের ক্লাস আমাদের অলরেডি চলতেছে। আপনারা যারা ভর্তি হতে চান পোস্ট বেসিক অ্যাডমিশনের জন্য, তারাও ভর্তি হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, এবং অবশ্যই আপনারা আমাদের ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনারা এটা খুঁজে পান।